সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে আছেন শুভেচ্ছা সবাইকে, ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় নির্বাচন ও রাজনীতির ভবিষ্যৎ। নির্বাচন ও রাজনীতির ভবিষ্যৎ। আমরা জানি 2026-এর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলা হয়েছে। সরকার এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তুতিও নেওয়া হয়েছে, নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো জোটের কথা বলছে, জোট হবে জোট হবে না, অনেকগুলো রাজনৈতিক দল একসাথে মিলে একটি রাজনৈতিক দল হতে পারে, এমন প্রস্তুতি রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে, যেহেতু তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এসব বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। সামরিক এবং রাজনীতি বিশ্লেষক, রাওয়ার চেয়ারম্যান। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন সৈয়দ নাসির, একজন উদ্যোক্তা, ম্যানেজিং ডিরেক্টর, এক্সক্লুসিভ ক্যান লিমিটেড। ধন্যবাদ। আপনাদের দুজনকে পেয়ে ভালো লাগছে। রাজনীতি নিয়ে আলোচনা করব, যেহেতু আমরা অনেকেই রাজনীতির মানুষ নই, কিন্তু রাজনীতির মাঠ দেখছি, মানে দর্শক হিসাবে গ্যালারিতে খেলা দেখারও তো একটা আনন্দ আছে, তাই না? সেখান থেকে প্রেডিকশন করা যায় কি হবে না হবে। অনেক সময় যে খেলোয়াড়ের চেয়ে দর্শকরাই ভালো প্রেডিক্ট করে। এম এ হক, আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন এবং রাজনীতির ভবিষ্যৎ। কেউ বলছে না নির্বাচন হবে না, কিন্তু মাঝে মধ্যে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন ওই সময় হবে না, ঘোষিত সময় হবে না। তার মানে তারা খেলার মাঠ থেকে কিছু একটা দেখছেন। ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে জামায়াতে ইসলামী এবং এনসিপি নিয়ে তিনি যে কথা বলেছেন তার প্রতিবাদ দিয়েছে দুটি দল। এবং মজার ব্যাপার হলো, আমরা যখন কথা বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামী এবং এনসিপি, তিনটি রাজনৈতিক দলের 6 জন ব্যক্তিত্ব মাননীয় প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘ সফরে নিউ ইয়র্কে অবস্থান করছেন। তারা হয়তো নিজেরাও কথা বলছেন, অথবা এই বাইরের এই কথাগুলো দেখে হয়তো তারা নিজেরাও হাসাহাসিও করতে পারেন। এম এ হক, আপনার কাছ থেকে একটু শুনে আসি এই অ্যানালাইসিস। প্রথম রাজনীতি, জি। নির্বাচন, জি। প্রথমত রাজনীতির ভবিষ্যৎ কিংবা রাজনীতি, বর্তমান রাজনীতি, যদি এই ব্যাপারে আমরা কথা বলি, বাংলাদেশ এমন এক ক্রস রোডে আমরা অবস্থান করছি বর্তমানে। এটা মনে হয় বহু শতাব্দীতে এই ধরনের সিচুয়েশন কোনো দেশে আসে কিনা আমার জানা নাই। অবিশ্বাস, পারস্পরিক অবিশ্বাস, আস্থাহীনতা, শত্রুতা, পরশ্রীকাতরতা, হিংসা, গীবত, পরনিন্দা, পরচর্চার শিখরে অবস্থান করছে দেশ রাজনীতির কারণে। এরকম রাজনীতি আসলে বাংলাদেশের মানুষ কখনো চায়নি। রাজনীতি করতে হলেই যে মিথ্যা কথা বলতে হবে, রাজনীতি করতে হলেই যে বিরোধী দল সম্ভাবনা করে কাউকে আঘাত করতে হবে, বিরোধী দল হলেই যে আবার বিরোধিতা করতে হবে, এটা যেমন একটা স্থায়ী একটা লিখিত কিছু হয়ে গেছে। এটা আমি বুঝতে পারি না। বিরোধী দল হলেই কেন আমি আমার ভাই যদি মনে করি তাকে, তার বিরুদ্ধে কেন আমি বিষোদাঘাত করব? সেটা চলছে এখন। দেখুন, পাকিস্তান আমলে আমার জন্ম 1963 সালে। সেই সময়ও যখন কথাবার্তা শিখি, 70 সালের ইলেকশনের সময় দেখেছি এই হিংসা বিদ্বেষ ছিল না। তখন নির্বাচনটা, ইউনিয়ন পরিষদের নির্বাচন হতো, আমার এখনো মনে আছে। কত সুন্দর পরিবেশ, এক উৎসব মুখর, বাড়িতে বাড়িতে চা খাওয়াতো, উঠানে বসে মানুষ পারস্পরিক কথা বলতো। কে কোন প্রার্থী সেটা ছিল না বিবেচনা, একটা উৎসব ছিল। মাসখানেক ধরে এই উৎসব চলতো, কোনো হিংসা, হানাহানি, মারামারি হতো না। এটা শুরু হলো স্বাধীনতার পর থেকে। এবং সেই শুরুটা হলো কি, ইভেন 70 সালের নভেম্বরে যে নির্বাচন হয়েছে আমার স্পষ্ট মনে আছে। বৃষ্টি হচ্ছিল, আমাদের বাড়িতে যে স্যার ছিলেন তিনি ছিলেন প্রিজাইডিং অফিসার, আমি সাথে গিয়েছিলাম স্যার সাথে। ইলেকশন কেন্দ্রে গিয়ে দেখি কোনো প্রার্থী নাই। এই বৃষ্টিতে আসে না, 2-4 জন আসবে এরকম। আমি সিল মেরেছি অনেক, ছোট্ট ছোট্ট হাত, লিকলিকে হাত দিয়ে নৌকা মার্কায় সিল মেরেছি তখন। এটাই ছিল তখন নির্বাচন, আমি দেখেছি। এটা বাস্তবতা। এই বয়সে এসে তার মিথ্যা কথা বলে বানিয়ে কথা বলার কোনো অবকাশ নেই। তাহলে আপনি নৌকার লোক। নৌকা তখন তো পুরো দেশ একটা জাগরণ, যে নৌকায় দিলে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে পাকিস্তানের, শেখ মুজিবুর সাহেব প্রধানমন্ত্রী হবেন, পাকিস্তান শাসন করবে, আমরা শাসন করব পাকিস্তান। এই আনন্দে যে যদি
উভয় দেশে যেই জনসংখ্যা এবং ভোটার তালিকায় পূর্ব পাকিস্তানের ভোটার সংখ্যা বেশি জি। এবং আসনও বেশি, সেই হিসাবে পুরো পাকিস্তান শাসন করবে বাঙালিরা, একটা আনন্দ ছিল। এবং স্যাররা বলতেন, দেখিস এতদিন পাকিস্তানিরা শাসন করেছে, এবার আমরা শাসন করব, সে আনন্দে দিয়েছি। আর সারা দেশব্যাপী এরকম হয়েছে। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে পুরো পাল্টে গেল চিত্র। সন্ত্রাস কাকে বলে, হত্যা, মারামারি, রাহাজানি, ভোট জোর করে রিগিং করা, ডেলি হেলিকপ্টার দিয়ে ভোট বাক্স নিয়ে আসা, এই ধরনের ঘটনা ঘটা শুরু করলো। একনায়কতন্ত্র কায়েম করার জন্য শেখ মুজিবুর রহমান এবং তার দল এমন কোনো পন্থা নাই যেটা তারা ব্যবহার করেনি। খন্দকার মোস্তাক আহমেদের আসনে ওখানে যে ওখান থেকেও ভোট রিগিং হয়েছে এবং আসন চেঞ্জ করে আসনের ভোট বন্ধ করে দিয়ে যিনি ভোট পান নাই তাকে করা হয়েছে। আমি এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হলো এই যে যাত্রা শুরু হলো, বিসমিল্লাহ গলদ, স্বাধীনতার পরপরই বিসমিল্লাহ গলদ শুরু হলো। এরপরে ৭৫ সালে একনায়কতন্ত্র কায়েম করা হলো। শেখ মুজিব এসে উনি প্রধানমন্ত্রী থাকবেন না প্রেসিডেন্ট থাকবেন, এইটাই কোনো করতে পারলেন না, সিদ্ধান্ত নিতে পারলেন না। প্রথমত প্রেসিডেন্ট হইলেন, শপথ গ্রহণ করলেন। উনি প্রেসিডেন্ট হয়ে আর কোনো শপথ গ্রহণ করেন নাই। উনি একমাত্র প্রেসিডেন্ট, দেশে এসে কিন্তু কারো কাছে শপথ গ্রহণ করেন নাই। এটা আপনাদের জানা আছে কিনা, ইতিহাস যদি ঘাটেন দেখবেন উনি শপথ গ্রহণ করেন নাই। কিন্তু আবু সাইদ চৌধুরীকে উনি শপথ গ্রহণ করিয়েছেন। তারপরে উনি এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ হয়ে গেলেন। এটার জন্য তো দেশ স্বাধীন হয় নাই, অথচ স্বাধীনতার ঘোষণাপত্রে গণতন্ত্র ছিল এক নম্বরে। গণতান্ত্রিক পন্থাকে কবর দেওয়া হলো, চলে গেল। এখন ইউনিয়ন পরিষদের ইলেকশনে তখন মারামারি, কাটাকাটি ছড়া হলো, টাকার ছড়াছড়ি। আমি বর্তমানে থাকি একেবারে যখন এই আওয়ামী লীগ আবার যখন এই 2008 সালে আবার ইলেকশনে নির্বাচিত হলেন, সেই নির্বাচনটা একটা বিশেষ প্রশ্নবিদ্ধ এবং এখন তো সব কিছুই বেরিয়ে আসলো। তারা এসে পুরো নির্বাচন ব্যবস্থাকে কবরস্থ করলো, মানে শ্মশানে দাহ করলো অথবা কবরস্থানে তারা কবর দিয়ে দিল। এই বর্তমান জেনারেশন জানে না নির্বাচন কি জিনিস। এই বর্তমান জেনারেশন জানে, তারা জানে ভোট মানে হলো রাত্রেবেলা ভোট দেওয়া, রাত্রেবেলা ব্যালট বাক্স ছিনতাই করা এবং ইচ্ছামতো ভোট কাস্ট করে সকালবেলা গণনা করে রেজাল্ট বাইর করে দেওয়া। বর্তমান জেনারেশন জানে যে একটা দল ছাড়া আর কেউ নির্বাচিত হতে পারে না। বর্তমান জেনারেশন জানে 102% ভোট কাস্ট হয়। এখন তো ভোটের একটা তারিখ দেওয়া হয়েছে। এখন এটাই এই জন্য আমি বলছি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যারা দর্শক শ্রোতা তারা তো জানবেন, এই অনেকেই জানেন না আমি যে কথাগুলো বললাম। এই নির্বাচনটা যেটা আসছে, আপনি যদি দেখেন শুরু থেকেই সুন্দর একটা নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে। জনাব নাসির সাহেব অত্যন্ত অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব এবং উনি চ্যালেঞ্জ নিয়েছেন, যদি আমাকে কেউ প্রভাবিত করতে চায় আমি পদত্যাগ করব। মাইন্ড ইউ, কে বলছেন? প্রধান নির্বাচন কমিশনার এবং আরো 4 জন যে নির্বাচন কমিশনার আছেন, তারাও আমি দেখেছি সততার পরাকাষ্ঠা তারা দেখাচ্ছেন তাদের কার্যকলাপে। তারা কোনো দেয়ার নন লিনিয়ার টু দ্য পার্টি, এন পলিটিক্যাল পার্টি। এবং নাসির সাহেব ওইখানে আক্তার সাহেব আছেন সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, উনি অত্যন্ত ধাপুটে একজন সেক্রেটারি, সততার সাথে কাজ করেন। সুতরাং আমরা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারি। আপনার কাছে আসবো আমরা। সৈয়দ নাসির সাহেবের কাছ থেকে শুনে আসি। সৈয়দ নাসির, নির্বাচন এবং রাজনীতির অবস্থা কি দেখছেন? শুরুতে আমরা একটা কথা বলেছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন আলোচনা চলছে। ধন্যবাদ চ্যানেল আইয়ের দর্শক শ্রোতাতে এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য চ্যানেল আইকে অবশ্যই ধন্যবাদ। তো আমার সম্মানিত বড় ভাই আসলে যে পিছন থেকে যে কথাগুলো বলে এসেছিলেন, আমরা আর এই পিছনের কথাগুলো আর কতদিন বলতে থাকব, আর কতদিনেই বা আমরা শুনতে থাকব? আমরা তো জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে একটি নতুন পরিবেশের আশা করেছিলাম। সেই পরিবেশটাই আমরা কি পাচ্ছি, সেখানেই বা আমি কি দেখছি? আর আপনার যে সাবজেক্ট লাইন রাজনীতি এবং নির্বাচন, আমি যদি আপনাকে বলি রাজনীতি হচ্ছে একটা ফুটবল মাঠ আর গোল পোস্ট হচ্ছে নির্বাচন, এবং এটাই যুগ যুগ ধরে চলে আসছে। এখানে সব পক্ষের পেছনেই গোল পোস্ট আছে।
দুটো গোল পোস্টই আছে দুদিকে খেলার মাঠে, কিন্তু বাংলাদেশের সেই স্যার যেই সময় থেকে বলছেন সেই সময় থেকে না অদ্যাবধি পর্যন্ত মাঠে খেলা চলছেই, আর গোল কি হচ্ছে গোল কি হচ্ছে না আমরা কিন্তু কেউ জানি না। একটা হতাশার জায়গা থেকে যাচ্ছে, সেই হতাশার জায়গা থেকেই কিন্তু জুলাই বিপ্লব। তো জুলাই বিপ্লবে গিয়ে আমরা আশা করেছিলাম বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর একটি রাজনৈতিক সরকার আসবে, এটাই ছিল জুলাই বিপ্লবের। আপনি যদি 10টা স্পিরিট বল তার মধ্যে একটা মেজর স্পিরিট, আমরা গণতন্ত্রের পথে যাব এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন পাব এবং একটি সুন্দর সরকার পাব, বৈষম্যহীন সরকার পাব, গুম খুন এই অপরাজনীতির থেকে বাংলাদেশ মুক্ত হবে, এটাই আমাদের কাঙ্ক্ষিত চাওয়া ছিল বা পাওয়ার কথা ছিল। আমরা কি আসলেই পেয়েছি? নির্বাচন তো হয়নি এখনো। আচ্ছা, নির্বাচন হবে এই কথা নিয়ে কি আপনি নিজেও কনফার্ম? আমাদের সবার মধ্যে কিন্তু একটি দোলাচল চলছে। কেন দোলাচল? দোলাচলটা কেন সেটা আমি বলতে পারবো না, যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে বা বাংলাদেশের রাজনীতিতে যারা বিভিন্ন পোস্টে আছে তারাই কিন্তু আমাদের মধ্যে এই সন্দেহটা, এই অবিশ্বাসটা এবং এই দোলাচলটা তৈরি করতেছে যে আদৌ নির্বাচন হবে কি হবে না। সব পক্ষ থেকেই সরকার এবং রাজনৈতিক দল নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্ধারিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আচ্ছা, আমি জানি না এর মধ্যে কোনো জরিপ হয়নি, তবে কোনো একটি পত্রিকায় দেখেছিলাম যে মানুষের একটা বড় অংশ মনে করছে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও বা যথাযথ জরিপ হয়নি। সেটি কেন? কারণ আমাদের যে রাজনৈতিক কুশীলবরা আছে, রাজনৈতিক যে প্লেয়াররা আছে এবং যারা এখন ক্ষমতায় আছে তাদের প্রত্যেকেরই, আর আমি যদি ফেব্রুয়ারিকে টার্গেট ধরি, আমাদের হাতে আছে 5 মাস, একটু কম আছে। হ্যাঁ, 5 মাস থেকে কম। আমরা কি সেইভাবে নিজেদেরকে নির্বাচনের দিকে যাওয়ার জন্য যে প্রস্তুতি, আমি গত সপ্তাহে শুনলাম যে নির্বাচনের স্বচ্ছ ব্যালট বক্সের এখনো কোনো ব্যবস্থা হয়নি, নির্বাচনের অনেক সামগ্রীর কোনো ব্যবস্থা হয়নি। আপনি কি আসলেই কি দেখছেন দৃশ্যমানভাবে যে নির্বাচন এই যজ্ঞটা প্রতিপালন করার জন্য যে প্রস্তুতিগুলো নেয়ার দরকার ছিল? আমি যদি ভুল না করি, প্রধান নির্বাচন কমিশনার কয়েক মাস আগেই বলেছিলেন যে তারা ডিসেম্বরকে কেন্দ্র করে নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, যদি ডিসেম্বরকে কেন্দ্র করেই প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে তো ফেব্রুয়ারির মধ্যে স্মুথলি হওয়ার কথা। এটা একটু গতানুগতিক কথা যে বড় ভাই যাকে প্রশংসা করলেন নির্বাচন কমিশনার, উনি বিএনপি সরকারের সময় সচিব ছিলেন, এটা তো অস্বীকার করা যাবে না, এটা সত্য। এখন তিনি যদি চাকরি করেন তাহলে তো কোনো না কোনো সময় তাকে থাকতে হবে। এবং আমাদের ইতিপূর্বেকার সব নির্বাচন কমিশনারই কিন্তু কি বলেছিল যে আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন দিব, সুষ্ঠু নির্বাচনের জন্য দেওয়ার জন্য নির্বাচন কমিশন আছে, কি বলা যায়, ভিজিল্যান্ট আছে। আমরা কি দেখেছি? তো এটা হচ্ছে যখন সরকার যেই রকম কথা বলে নির্বাচন কমিশনও ঠিক সেই রকম কথা বলে, তারই একটি লক্ষণ, চলে আসা লক্ষণ আমরা এখানেও দেখছি। এটা কথার কথা, এর চেয়ে বেশি কিছু না। আমি আপনাকে যে বললাম যে আপনি নির্বাচন কমিশন কি বলেছে যে আমাদের 10টি পদক্ষেপ নিতে হবে, সেই 10টি পদক্ষেপের মধ্যে আমরা এতটুকু এগিয়েছি, এরকম কোনো কিন্তু রোডম্যাপ বা এরকম কোনো কার্যকরী পদক্ষেপের অগ্রগতি আমাদেরকে। নির্বাচনের মাঠের প্লেয়ার যারা, আমরা রাজনৈতিক দলগুলোর কথা বলছিলাম, 3টি রাজনৈতিক দল এখন অনেক গুরুত্বপূর্ণ জায়গায় আছে বা গুরুত্ব পাচ্ছে মানুষের কাছে, সরকারের কাছেও। সেই 3টি রাজনৈতিক দলের 6 জন নেতা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সফর করছেন এবং বিএনপি নেতা একটা কথা বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন, তার প্রতিবাদ করেছে অন্য 2টি দল। এর যদি একটু ব্যাখ্যা করতেন। আসলে ব্যাখ্যাটা তো এই 3 জনেই কিন্তু 15 বছর একটি সরকারের বিরুদ্ধে বা একটি শাসন পদ্ধতির বিরুদ্ধে সোচ্চার ছিল, এই 3 জনে। আরো ছিল, আমি এই 3 জনকে মুখ্য বলি। হ্যাঁ, তাহলে এই 3 জন কিন্তু আজকে বিভেদের মধ্যে নিজেরা জড়িয়ে গেছে। হ্যাঁ, তো আমরা একটা ছোটবেলায় একটা জিনিস দেখতাম, সেটা হচ্ছে আমরা চাদর মুড়ি দিয়ে বর্ষাকালে বা শীতকালে একটু ঘুমাতাম, হঠাৎ করে যদি চাদরটা, আমরা তো লুঙ্গি পরার অভ্যস্ত, তো চাদরটা যদি টান দেই তখন একটা বিব্রতকর অবস্থায় পড়ি। তো ফেসিস্ট চলে গেছে, আমার মনে হয় ফেসিস্ট চলে যাওয়া মানে চাদরটি সরিয়ে ফেলা।
এখন আমাদের যারা ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলনগুলো করেছিল, সংগ্রামগুলো করেছিল, তাদের একটা নোংরা চিত্র কি আমাদের সামনে আসছে না? লুঙ্গি শক্ত করে গিট্ট দেওয়া নাই? অবশ্যই নেই, তার প্রমাণ তো আপনিই পাচ্ছেন। তাহলে এবং তারা একসাথেই এখন আমেরিকায় আছে, কিন্তু একজন ইন্ডিয়াতে ইন্ডিয়ান পত্রিকাকে সাক্ষাৎকার দিচ্ছে, যেটার সাথে বাকি দুইজন টুইন না, একমত না। তাহলে আপনি কি বুঝছেন এখানে? আমাদের মধ্যে কি ঐক্যমতের কোনো রাজনীতি আছে? আমাদের মধ্যে ফেসিস্ট বিরোধী আন্দোলনে যে একটা ঐক্যমত্য, কমন একটা ঐক্যমত্য তৈরি হয়েছিল, এখন কি সেটা আছে? এখন তো জেতার পালা, এখন এখন বরঞ্চ বিভেদের পাল্লা খুব ভারী হচ্ছে, বিভেদ খুব মাথাচাড়া দিচ্ছে, এবং এটাতে আখেরে লাভবান হবে ফেসিস্টরাই, পরাজিত হবে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্ন। আপনার কাছে আসবো কর্নেল ইমাম হক। অনেকগুলো কথা বললেন সৈয়দ নাসির, বিভেদ, ঐক্য, অনৈক্য। ঐকমত্য কমিশনও জাতীয় ঐক্যের জন্য কাজ করছে। ঐকমত্য কমিশনের 2 দফায় মেয়াদ বাড়ানো হয়েছে। ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি, তিনিও যুক্তরাষ্ট্র সফর করছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে ওই মতদ্বৈততা কিন্তু বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যেই। বিএনপি একটা জায়গায় রিজিড আছে, অন্য রাজনৈতিক দলগুলো অন্য জায়গায় রিজিড আছে। ও ঐক্যমতের জায়গাটা আসলে কতটা সংকীর্ণ বা প্রশস্ত আছে? আমি তো মনে করি, যদি ইন্ডিয়ান হেজিমনি থেকে বাঁচতে হয়, প্রথমত যে দেশটা সবসময় ইন্ডিয়ার ষড়যন্ত্রের মধ্যে পতিত, এদেশের সংস্কৃতি, ধর্ম, মানুষের চাহিদা সব কিছুর বিরুদ্ধে ইন্ডিয়া কাজ করে সবসময়, এবং তারা এই দেশকে ডমিনেট করতে চায়। তাদের রাজনীতিবিদদের কথাবার্তা, তাদের ক্ষমতাসীনদের কথাবার্তা, তাদের মিডিয়ার কথাবার্তা যদি আপনি দেখেন, আমি তো মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকারটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে সারা দেশে, আমার তো মনে হয় এটা একটা বানানো সাক্ষাৎকার। আমি বিশ্বাস করতে চাই না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এই কথাগুলো বলতে পারেন, আমার বিশ্বাস হয় না। আর আপনি বলেছেন তারা একসাথে এখন দল একসাথে ভিজিট করছে, যদি বলে থাকেন সত্যি এটা দেশের জন্য একটা দুঃসংবাদ, একটা বিশাল ফাটল ধরা যায়। যে রাজনৈতিক দলের সাথে আপনারা এত বছর একাত্মতা ঘোষণা করে সরকার গঠন করলেন, একসাথে উঠলেন বসলেন, হঠাৎ করে কিভাবে এত দূরত্ব আমাদের সৃষ্টি হয়ে যেতে পারে? এটা খুব শুভকর একটা জিনিস নয় দেশের জন্য, দেশের রাজনীতির জন্য একটা ভয়ঙ্কর সংকেত। কেন ভয়ঙ্কর বললাম? এই ফাঁকে ফেসির শক্তি আবির্ভূত হওয়ার একটা লক্ষণ দেখা যাচ্ছে। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞেস করা হচ্ছে যে আওয়ামী লীগ এবং অন্যান্য যে তাদের শরিক দলগুলো রাজনীতিতে অংশগ্রহণ করার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে। উনি পরোক্ষভাবে এটা স্বীকার করে নিলেন যে তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে চাই। এই সাক্ষাৎকার যদি সত্যি হয়, তাকে জিজ্ঞেস করলো ইন্ডিয়ার ব্যাপারে, হেজিমনির ব্যাপারে, ইন্ডিয়ার যে ষড়যন্ত্রের ব্যাপারে, ইন্ডিয়ার যে এই ধরনের যে অন্যতম সরকারকে 16 বছর টিকিয়ে রাখার যে দায়িত্ব ইন্ডিয়া নিচ্ছে, সেই সরকারকেও পর্যন্ত আপনার বলা হচ্ছে যে আমাদের 71 সালে তারা 1 কোটি লোককে আশ্রয় দিয়েছে। 1 কোটি লোককে আশ্রয় দিয়েছে বলেই কি তাদেরকে এখন আমরা মানে করতে পারবো না, মানে এটা প্রতিবাদ করতে পারবো না অন্যায়ের বিরুদ্ধে? যদি বাংলাদেশে শেখ হাসিনা এই হাজার হাজার লোককে হত্যাকাণ্ড করে থাকে, গুম খুন করে থাকে, অন্য দলকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করে থাকে, এটার দায় 100 ভাগের মধ্যে আমি মনে করি 50% ইন্ডিয়াকে নিতে হবে। তারাও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। ইন্ডিয়ার প্রেসক্রিপশন ছাড়া হাসিনা একটা কাজ ওই দেশে করেনি, এটা সবাই জানতাম আমরা। 24 ঘন্টার ঘন্টায় ঘন্টায় কি ঘটবে, কাকে গ্রেপ্তার করবে, কাকে গুম করবে, কাকে খুন করবে, কার পরিবারকে ধ্বংস করবে, কাকে জঙ্গি বানাবে, কাকে জঙ্গি নাটক কোন জায়গায় হবে, কোন জায়গায় জাহাজ বিল্ডিং সেখানেই ঘটনা ঘটবে, এই সমস্ত নাটক মঞ্চস্থ করেছে সব ইন্ডিয়ার পরামর্শে, যাতে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখানো যায়। এবং সেই আলামত আবার দেখতে পাচ্ছি এখন, যেটা কখনো একটা শুভকর নয় একটা দেশের জন্য, ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে আমি মনে করি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, নির্বাচন নিয়ে আমার ভাই নাসির ভাই যে কথাটা বললেন, নির্বাচন কমিশনার আগে সচিব ছিলেন, তাহলে কাকে বানাবেন? যদি একজন সচিব থাকলেই একটা দলের সময়ে ক্ষমতাসীন আমলে
তাহলে আমিও তো বিএনপির সময়ে এই দেশেরই নাগরিক ছিলাম, আপনিও ছিলেন, তাহলে কি আপনি বিএনপি কি সাপোর্ট করবেন? এটা কথা হলো? এটা হতে পারে না। সরকারি চাকরি মানে জনগণের চাকরি, সেটা গভর্নমেন্ট সার্ভেন্ট, দলের সার্ভেন্ট না, কিন্তু পাবলিক সার্ভেন্ট। তো পাবলিক সার্ভেন্টের মধ্যে সার্ভেন্ট হিসাবে, পাবলিক সার্ভেন্ট হিসাবে, সেক্রেটারি হিসাবে তার কোনো দুর্নাম ছিল কিনা সেটা আমাদের দেখতে হবে। উনি যে সদ ইচ্ছা প্রকাশ করেছেন, দেখুন ভোটের আগে 465 কোটি টাকার প্রকল্প প্রস্তাব করেছে ইসির, এবং তারা একটা রোডম্যাপ ঘোষণা করেছে কবে কি কতদিন আগে কোনটা কি কি করবে। বিদেশের যারা আছেন তাদের ভোট দেওয়ার ব্যবস্থা, যে তাদেরকে আগে থেকেই 14 দিন আগে থেকে তাদের ভোট গ্রহণ করা হবে, ব্যালট পেপার পাঠানো হবে সাদা খামে, ফিরে আসবে হলুদ খামে। এই যে ব্যবস্থাপনাগুলো একটার পর একটা করছে, এবং সিকিউরিটি নিরাপত্তার দিকগুলো তারা মিলিটারিকে সংযুক্ত করছে। এবং আমি যতটুকু শুনেছি নির্বাচনটা একদিনে করবে না, বেশ কয়েকদিন মিলে করবে, যাতে সিকিউরিটি ব্যবস্থাটা আরও বেশি শক্তিশালী করা যায়। এবং ভোট ছিনতাই, ব্যালট বাক্স ছিনতাই ইত্যাদি ঘটনাগুলো যে বাংলাদেশে ঘটে, মাসেলম্যান যারা কিংবা অবৈধ অর্থের মালিক যারা যারা এই সমস্ত বাহিনী লালন পালন করে ভোট কেন্দ্রে যেতে দিবে না, এই সমস্ত দিকগুলো বিবেচনা করে তারা একটা সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন এবং দেওয়ার চেষ্টা করছে। একই সাথে এই নির্বাচন কমিশনের আন্ডারে নিয়ে আসতেছে বাকি সব এলিমেন্টগুলোকে। সুতরাং আমরা আস্থা রাখতে পারি এই আগামী নির্বাচনে। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন উঠে দাঁড়ায় যে নির্বাচন হবে না। দেখুন, গায়েব জানে একমাত্র আল্লাহ। যেখানে ডক্টর ইউনূস নিজে বারবার ঘোষণা দিচ্ছেন যে ফেব্রুয়ারির শুরুর দিকে আমরা নির্বাচন করব, যেখানে সেনাপ্রধান বলছেন যে আমরা নির্বাচন শেষ করে ঘরে ফিরে আসব, সেখানে সরকারি প্রশাসন যন্ত্র সব জায়গায় ঘোষণা করছে যে নির্বাচন হবে, সেখানে যদি আমরা কোন চিন্তাপ্রসূত ভবিষ্যৎবাণী করি, কিসের উপর করে একজন একটা বলল, একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজনে বললেন নির্বাচন হবে না, সেটাকে আপনি জোর দেবেন না রাষ্ট্র যে পরিচালনা করছেন তার কথায় জোর দেবেন? কোনটা গুরুত্ব দিবেন আপনি? তো সুতরাং আমি মনে করি এরকম কানা ঘুষা করা সঠিক নয়। রাজনীতি মাঠে এই ধরনের কথাবার্তা হবে, হতে থাকে, কিন্তু আমাদের আস্থা রাখতে হবে সরকারের উপরে। আপনাকে ধন্যবাদ সৈয়দ নাসির। বৈদেশিক মুদ্রার রিজার্ভ যা আছে তা যথেষ্ট নয়, অর্থ উপদেষ্টা আজ বলেছেন। বন্যা খরার জন্য প্রস্তুতি রাখতে হবে। আপনি একজন ব্যবসায়ী, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে এর প্রভাব কি আছে? এইটাই এখন আসলে কিছুদিন আগে হোসেন জিল্লুর একটি কথা বলেছিলেন যে অনুপস্থিত সরকার সিন্ড্রোম বলে একটা সিন্ড্রোম এখন বিদ্যমান আছে। আমার নির্বাচন হবে না, না হওয়ার শঙ্কার যে কথাটা আমি প্রকাশ করলাম, সেটার সাথে হোসেন জিল্লুরের যে অনুপস্থিত সরকার সিন্ড্রোম, যে এই সরকারটি আসলে ভাইব্রেন্ট গভর্নমেন্ট না। এবং তার সাথেই আমি বলছি, আজকে বলছে যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পর্যাপ্ত নেই। এখনও কিন্তু ইম্পোর্টের ক্ষেত্রে অনেক বিধিনিষেধ আছে, অনেকখানে ইম্পোর্টে 100% মার্জিন দিয়ে এলসি ওপেন করতে হচ্ছে। এবং বাংলাদেশে বিগত 1.5 বছরে কোনো বৈদেশিক বিনিয়োগ তো আসেইনি। সর্বোপরি এদেশে বিনিয়োগ হচ্ছে না। আমরা যারা বিদ্যমান ফ্যাক্টরির মালিক তারা কিন্তু নতুন করে কোনো বিনিয়োগ করছি না। তো তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যন্ত্রপাতির আমদানি, মেশিনারিজ কোনো আমদানি হচ্ছে না। ফলে ওইটুকুর কারণে যে $20 বিলিয়ন যে একটা ঝুঁকিপূর্ণ একটা রিজার্ভ, ওইটার থেকে আমরা বাড়াতে পেরেছি। IMF-এর হিসাব অনুযায়ী এটা $25 বিলিয়ন। কিন্তু এটা যে আসলে যখন যদি ওপেনকে আপনি আগের মতন যদি ওপেন করে দেন, তাহলে এই $25 মিলিয়ন কিন্তু বিলিয়ন, হ্যাঁ $25 বিলিয়ন কিন্তু মানে ধুমাতেই উড়ে যাবে। তো সেই জায়গাতে অবশ্যই বলবো, হ্যাঁ আপনি যখন 15 বিলিয়নের দিকে নিচে নেমে গিয়েছিলেন, সেখান থেকে আসলে আমরা ঘুরে দাঁড়িয়েছি, ঘুরে দাঁড়ানোর পথে আছি, আমি সেটা বলতে পারবো। অনেক ভালো জায়গায় আছি। কিন্তু একটা সময় কিন্তু আমাদের, আপনি যদি 2020-19-এর দিকেও তাকান, আমাদের রিজার্ভ ছিল কিন্তু $49 বিলিয়ন। আমরা এখনও সেই জায়গা থেকে জাস্ট 50%-এ আছি। আমাদের অবস্থা কিন্তু আসলেই ভালো না। এখন এই ভালো না হওয়ার পিছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে এই যে একটি ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটি যখন ফর্ম করা হচ্ছে তখন কিন্তু এই গভর্নমেন্টকে কোনো একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়নি। আমরা যারা ব্যবসা বাণিজ্যে জড়িত আছি, এই ব্যবসা বাণিজ্যে স্পেশালি যারা ইন্ডাস্ট্রিতে আছি, তাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সরকারের মেয়াদ কতদিন আমরা কেউ জানি না। একটা আমরা অস্থির সময়ের মধ্যে যাচ্ছি।
আমরা বুঝতে পারছি না যে আমাদের এখন বিনিয়োগ করাটা ভালো হবে কিনা। ফেব্রুয়ারি পর্যন্ত তো বলাই আছে নির্বাচন হবে। এটা তো আমি আপনাকে বলছি, এটা বিতণ্ডার বিষয় না। আপনি অনেক কথাই বলতে পারবেন, আপনি কি বলছেন দিস ইজ নট ইম্পর্টেন্ট, মানুষ কি বুঝছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানুষের সেই বোঝার জায়গাটার দিক থেকে আমরা বলছি যে আমরা কিন্তু এখনও এমন কোনো লক্ষণ দেখছি না যে দেশ নির্বাচনের মহাসড়কে চলে গেছে। এবং আপনি এনসিপির কথাবার্তা শুনেন, জামাতের কথাবার্তা শুনেন, জুলাই সনদ কিন্তু এখনও কিভাবে বাস্তবায়ন হবে তা তার কোনো নির্ধারিত রূপরেখা হয়নি। আসেনি, ঐক্যমত্যও তৈরি হয়নি। এবং নির্বাচনের পদ্ধতি নিয়ে পিআর পদ্ধতিতে হবে না কনভেনশনাল পদ্ধতি হবে সেটাও কিন্তু সেটেল হয়নি, তাই না? এখনো অনেক বিষয় কিন্তু অমীমাংসিত রয়ে গেছে। আমরা ফেসিস্টের অনেক দোষের কথা বলতে পারবো, তারা দোষ করেছে, এটা সত্য। আমরা ওই দোষের বিপরীতে আমরা কি কি ভালো কাজ করছি, সেই ভালো কাজগুলো কিন্তু আমাদের সামনে খুব বড় আকারে আসছে না। এবং এই সরকারকে এই যে অনুপস্থিত সিনড্রোম সরকার যেটা বলছেন উনি, আমরাও দেখছি কেমন যেন একটা নিষ্প্রিয়তা, আমি জানি না এটার মধ্যে কি। এবং একটি বাংলাদেশের মতো একটি অগোছালো দেশ, যেখানে কাঠামোটা ভঙ্গুর কাঠামো, সেই দেশে আমরা যাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করলাম, উনি প্রায় ঘন ঘন বিদেশ যান। উনি দেশের যেখানে রিফর্মের জন্য উনিকে অতিরিক্ত শ্রম দিতে হবে, অতিরিক্ত সময় দিতে হবে রিকনস্ট্রাকশন করার জন্য দেশটাকে, আমরা উনিকে প্রায় দেখছি উনি বিদেশে বিভিন্ন মিটিংয়ে সফরে যাচ্ছেন রাদার দ্যান রিকনস্ট্রাকশন অফ দ্য কান্ট্রি, যেটা আমাদের গুরুত্ব পাওয়ার কথা ছিল। এবং এই যে আপনারা নির্বাচনের কথা বলছেন, আমি তো বললাম যে পিআর পদ্ধতিতে হবে না কনভেনশনাল পদ্ধতিতে হবে, ঠিক হয়নি। জুলাই সনদের কোনো ঐক্যমত্য পৌঁছতে পারেনি। এবং আপনি ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে বিচার আমাদের সবচেয়ে বেশি জরুরি ছিল, যে তাদের অপকর্মের বিচার, সেই বিচারে তেমন বিশেষ কোনো অগ্রগতি হয়নি। আর সর্বোপরি আরেকটা মেইন এজেন্ডা ছিল, সেটা ছিল রাষ্ট্রীয় সংস্কার, আমাদের যে কাঠামোগত সংস্কার। এই সংস্কারে আপনি আমাকে বলেন কি অগ্রগতি হয়েছে? তাহলে আপনি আর বিএনপিরা এখন উঠে পড়ে লেগেছে, সারা দিন জপতেছে শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। কারণ বিএনপি জানে এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই, তারা নির্বাচনে গেলে তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জিতবে এবং সরকার ফর্ম করবে। এবং আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বিএনপি এটা বুঝতে পেরেই এখন নির্বাচন করছে। কিন্তু 91 থেকে 96 বিএনপি যে ঐক্যমত্যের ভিত্তিতে 91 জিতলো 3 দলীয় রূপরেখায়, সেখানে কিন্তু বলা ছিল, হ্যাঁ 3 জোটের রূপরেখায়, সেখানে কিন্তু বলা ছিল যে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তী সরকার অথবা একটা নিরপেক্ষ সরকারের মধ্যে দিয়ে নির্বাচন চেঞ্জ হবে। 96-এ তারা দেয়নি, এবং তারাই প্রথম কিন্তু এই বিবাদটা শুরু করছে। এবং 2001 থেকে 6-এ যে ইয়েস মার্কা গভর্নমেন্ট, হ্যাঁ সেটাও কিন্তু বিএনপি শুরু করেছিল। এখন তারা জনগণের কাছে কোনো রকম সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না দিয়ে শুধু নির্বাচন, এটা কিন্তু আসলেই আমাদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে। আপনাকে ধন্যবাদ। আসবো আপনার কাছে এম এ হক, আপনার কাছে মাঝখানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটা প্যারেড হলো, এক্সারসাইজ হলো, একই সাথে মিয়ানমার এবং ভারতের একটা এক্সারসাইজ হয়েছে। এই দুটি এক্সারসাইজ আমাদেরকে কি বার্তা দেয়? খুবই একটা মানে বলতে পারি যে মুখরোচক একটা কাহিনী হয়ে গেছে এটা। দেখুন, বাহিনী টু বাহিনী যৌথ অনুশীলন হয়, বিভিন্ন আপনার মহড়া হয়, এটা একটা প্রচলিত পদ্ধতি। এখন সমস্যা হয়ে গেছে ইন্ডিয়া যুক্তরাষ্ট্র, সমস্যা হয়ে গেছে মিয়ানমার বাংলাদেশ। দেখুন, মিয়ানমার এবং ইন্ডিয়া তারা হলো হরে হরে আত্মা, যেটাকে বলা হয়। ইন্ডিয়ার যত হেজিমনি মিয়ানমার সাপোর্ট করে, আবার মিয়ানমারের যত হেজিমনি ইন্ডিয়া সাপোর্ট করে। এটা একটা দিক, গুরুত্বপূর্ণ বিষয়। যখন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র খুব গুরুত্ব দিচ্ছে, ইউএসএ গুরুত্ব দিচ্ছে, গুরুত্ব দেওয়ার কিছু লক্ষণ দেখা যায়, এবং গুরুত্ব দেওয়াটাই স্বাভাবিক। কেননা আমাদের জিও পলিটিক্যাল যে লোকেশনটা, স্ট্র্যাটেজিক একটা অবস্থানে আমাদের দেশ, এই জায়গাটার গুরুত্ব এই জন্য, এটা ইন্ডিয়া একদিকে, আরেকদিকে চীন, দুটো বৃহৎ শক্তি আমাদের দেশের প্রতিবেশী বাংলাদেশের। ডেফিনেটলি আমেরিকা চাবে তার শত্রুকে প্রতিহত করার জন্য বাংলাদেশের অবস্থান, এবং বাংলাদেশের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তারা গড়ে তোলার জন্য এই
তাদের সেনাবাহিনী পাঠালো, আমাদের সেনাবাহিনীর সাথে যৌথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, মহড়া হয়েছে, অনুশীলন হয়েছে। এটাকে একটা কাউন্টার দেখানোর জন্য ভারত এবং মিয়ানমার তাদের নিজস্ব একটা করেছে, এটাই, এর বেশি কিছু না, দেখানোর জন্য যেন আমরা কিন্তু শক্তিশালী কম না। আমরা দেখি উত্তর কোরিয়ায় যখন কোনো এক্সারসাইজ হয় দক্ষিণ কোরিয়া এটা তাই হয়েছে। এখন দেখুন, এটার আবার একটা পিছনে একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমেরিকা কোনো জায়গায় আসে কোনো উদ্দেশ্য ছাড়া আসে না, কোনো একটা এজেন্ডা থাকে যেটা আমাদের জানা নাই, তারা জানে। তাদের কোনো একটা স্বার্থ নিয়েই তারা আসবে, যে স্বার্থটা হয়তো ইন্ডিয়ার পক্ষে যাবে না কিংবা মিয়ানমারের পক্ষে যাবে না। কেননা মিয়ানমার তো এটা তো বোঝা যায় সেখানে বিদ্রোহী সরকার একটা হয়ে গেছে, আরাকান আর্মি, এবং দেশের বিশাল অংশ তারা তাদের দখলে রেখেছে। মিয়ানমার এই আরাকান আর্মিও তো কোনো না কোনো রাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে তারা, তাই নয় কি? এবং তাদেরকে কার পাচ্ছে এটা যদি আমাকে বলতে বলেন, এটা দেখাই যায়, আপনিও বুঝেন, আমরা সবাই দেখছি। আর না হলে এত অস্ত্র গোলা বারুদ কোত্থেকে পাচ্ছে তারা, প্রত্যেক খাদ্য সরবরাহ হচ্ছে। একটা বিদ্রোহী গোষ্ঠী, এত বিশাল সংখ্যক লোক, তারা তো চাষাবাদ করছে না, খাদ্য পাচ্ছে কোত্থেকে, লজিস্টিক সাপ্লাই কোত্থেকে আসছে, আপনার লজিস্টিক সাপ্লাই রিগার্ডস অফ ওয়েপনারিজ, তারা সব ধরনের অস্ত্রই তারা ব্যবহার করছে, গোলা বারুদ ব্যবহার করছে। এটা তো বিদেশের সাহায্য ছাড়া হতে পারে না। এখন কোন দেশ করছে বুঝে নেন কাদের বিরোধিতা করছে এই আরাকান আর্মি যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে? যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের শত্রুটাই তাকে দিচ্ছে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়া না বাংলাদেশ না আপনার ইউএস না চায়না, সেটা আমরা সহজভাবেই সাধারণ জনগণ বুঝতে পারি। তারপরে আসেন, আপনি আরেকটা প্রশ্ন জানি কি করলেন না, তাদের এই এক্সারসাইজগুলো কি? এই এক্সারসাইজটা এটা হলো রাষ্ট্র টু রাষ্ট্রের একটা সংহতি প্রকাশ করা। বঙ্গোপসাগরেও এক্সারসাইজ হবে, এটা সংহতি প্রকাশ করা। যেমন দেখুন, পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা চুক্তি হয়ে গেল, যে চুক্তিটা আলোড়ন সৃষ্টি করেছে। অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ চুক্তি, বিশেষ করে কাতারে আক্রমণের পরে এই চুক্তিটা করার কিন্তু একটা বিশাল একটা গুরুত্ব বহন করে। সেটা কেমন? যদি সৌদি আরবে কোনো রাষ্ট্র আক্রমণ করে, পাকিস্তানকে ধরে নিতে হবে এটা তাদের দেশে আক্রমণ হয়েছে, একইভাবে ভিজাভিজ, ঠিক আছে না? তার মানে কি, যুদ্ধ লাগলে পাকিস্তানের সাথে যদি ইন্ডিয়া যুদ্ধ করে, এটা ধরে নিতে হয় যে সৌদি আরব আক্রমণ হয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে পারমাণবিক শক্তির মালিক, যেটা সৌদি আরব নয়। জি, এক্স্যাক্টলি, পাকিস্তানই একমাত্র মুসলিম। তার মানে সৌদি আরব কি পাকিস্তানের পারমাণবিক শক্তিতে বলিয়ান হতে চেয়েছে? হতেও পারে। এটা ভিতরে যখন পারমাণবিক কোনো অভিলাষ থাকে কোনো দেশের, সেটা কিন্তু কোনো প্রকাশ্যে হয় না, গোপনে একেবারে টপ সিক্রেট থাকে। দেখুন, ইসরায়েলের পারমাণবিক বোমা আছে আমরা জানি, কিন্তু রাষ্ট্রীয় ঘটনার সত্য কিন্তু কোনো সাক্ষী নেই। একটা কথা বলে না, ঘটনার সত্য সাক্ষী নেই। তো ঠিক একই রকম ভাবে সৌদি আরব তো এখন বিশাল একটা ধনী রাষ্ট্র, প্রভাবশালী রাষ্ট্র, তাদেরও তো ইচ্ছা হয় যে আমাদের যদি ইসরায়েলের থাকে আমাদের থাকবে না কেন? আমরা শেষ করব, সময় আমাদের হাতে কম। তো এই ক্ষেত্রে আমি বলবো যে দেখেন, পৃথিবীর এখন ভৌগোলিক অবস্থা এবং জিওপলিটিক্যাল যে অবস্থা, পৃথিবীতে একটা অস্থিরতা বিরাজ করছে সর্বত্র। আর আমি আমার দেশের কথা বলছি, সেখানে তো শেষ করে দিচ্ছেন আপনি অনুষ্ঠান। এই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী ইলেকশনের মাধ্যমে। এই ইলেকশনটা যদি সুষ্ঠু সুন্দরভাবে হয়, একেবারে নিরপেক্ষভাবে, এবং যে দলগুলো অংশগ্রহণ করছে সেই দলগুলো যদি ভালো ভালো প্রার্থীকে নমিনেশন না দেয়, তাহলে কিন্তু যে দল দিবে না সে দলের ভরাডুবি হবে, নিশ্চিত থাকেন। কেন সেদিন চলে গেছে। আপনি ভোট রিগিং করবেন, জোরপূর্বক ভোট দিবেন, মানুষকে ভোটে আসতে বাধা দিবেন, এটা হবে না। সুতরাং আজকে মানুষ মার্কা দেখবে না, দেখবে ব্যক্তি কতটুকু সৎ, যোগ্য, দেশপ্রেমিক, ইমানদার এবং প্রশাসন পরিচালনা করার দক্ষতা আছে, এইটা বিবেচনা করে মানুষ ভোট দিবে। সুতরাং আমি অনুরোধ করব দেশবাসীকে এবং পলিটিক্যাল পার্টিকে, আপনারা ঠিক টাকার বিনিময়ে কাউকে নমিনেশন দেন, যোগ্য দেখে নিবেন। ধন্যবাদ আপনাকে সৈয়দ নাসির। আমরা শেষ করবো আপনাকে দিয়ে। নির্বাচন পরবর্তী সরকার টাকার বিনিময়ে নমিনেশন না দেওয়া, যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া বা নমিনেশন দেওয়া, অনেকগুলো কথা বললেন, এর বাস্তবায়ন কিভাবে হবে? আচ্ছা, আমার এটাই হচ্ছে লাস্ট স্পেল, সুযোগ নেই।
তো ব্যবসায়ী হিসাবে একটা কথা, এইটা সুযোগটা মিস করতে চাচ্ছি না আর কি, মিস করতে চাচ্ছি না। সেটা হচ্ছে আমাদের ব্যবসায়িক বড় বড় নেতারা জামাত ইসলামের কাছেও গিয়েছিলেন এবং বিএনপির কাছেও গিয়েছিলেন, যে তাদের উদ্বেগের কথা, তাদের আশঙ্কার কথা, এবং যে আগামী নির্বাচন, এই নির্বাচনটা হওয়ার কথা। এবং সেখানে কিছু অংশ কিন্তু এসেছে, শুধু নির্বাচন না, শুধু নির্বাচনের মধ্যে দিয়ে যদি রাষ্ট্র ক্ষমতা বদলায়, আমরা যে আশঙ্কাটা বিএনপিকে নিয়ে আগেও করেছিলাম, সেই আশঙ্কাটাকে আবার পুনরায় ফেরত আনতে চাচ্ছি কিনা, সেই জায়গাটাও রয়ে যাচ্ছে। সেটা সেই জায়গা থেকে বেরোয়ার জন্য আমরা কিন্তু সংস্কারের কথাটা বলছিলাম, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার, আমাদের শাসন ব্যবস্থার সংস্কার, আমাদের ইভেন নির্বাচন ব্যবস্থার সংস্কার। আমরা কিন্তু এগুলার একটা তো আসতে পারিনি, এবং এই 15 বছরের বিচারের কিছুই করতে পারিনি। তবে তাহলে আপনি এটাও আমাকে বলতে পারেন এখন এটার সমাধান কি আছে। আমি আসলে বলবো, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নাগরিকদের জন্য কেমন জানি না, আমরা যারা বিনিয়োগকারী, আমরা যারা শত শত কোটি টাকার ফ্যাক্টরি করেছি, সেই ফ্যাক্টরি নিয়ে আমরা আসলেই দুশ্চিন্তাগ্রস্ত, সেই বিনিয়োগ নিয়ে আমরা আসলেই দুশ্চিন্তাগ্রস্ত। সেই দুশ্চিন্তার বহিঃপ্রকাশ হিসাবে আমাদের অ্যাপেক্স বডির লোকরা, তারকা ব্যবসায়ীরা দলের কাছে হাজির হয়েছেন, তাদের উদ্বেগের কথা জানিয়েছেন, তাদের চাওয়াটা বলতে চেয়েছেন। এবং এটা ছাড়া বাংলাদেশ, আর আপনাকে একটা কথা বলি, আমরা পুরো সবাই আমাদের টকশো চাচ্ছে মানুষ রাজনীতি পছন্দ করে, সুতরাং রাজনীতির কথাই চলতে থাকুক। কিন্তু রাজনীতির উপর অর্থনীতি, এটা একটা বড় গুরুত্বপূর্ণ অংশ। দেশের মানুষের পেটে যদি ক্ষুধা না ভাত না থাকে, আপনি আসলে রাজনীতি দিয়ে কী করবেন? আজকে যে সমস্ত দেশকে আমরা ফলো করতে চাই, ইউরোপ, আমেরিকা, তাদের প্রথম কাঠামো হচ্ছে অর্থনৈতিক শক্ত কাঠামো, তারপরে রাজনীতি। তাহলে আমরা বাংলাদেশে কিন্তু সেই জায়গাটার চর্চার পরিবর্তে আমরা, আপনাকেও আমি একইভাবে দোষী করতে পারি, যে আমরা অর্থনীতির কথা না বলে আমরা সব সময় রাজনীতির কচকচানিতে থাকি। আমরা চাই যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু রাজনীতির চর্চা হোক, এবং আমরা যারা পয়সাওয়ালা তারা তাদের ছেলেদেরকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়াবো না, বিদেশে পড়াবো, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো। এই সংস্কৃতির একটা গোলমালের মধ্যে কিন্তু আমরা ঘুরপাক খাচ্ছি, যেখানে রাজনীতিকে সামনে নিয়ে আসা হচ্ছে, অর্থনীতিকে পিছনে নিয়ে আসা হচ্ছে। কিন্তু উচিত ছিল অর্থনীতি এবং রাজনীতিকে হাত ধরে ধরে সামনে নিয়ে যাওয়া। ধন্যবাদ সৈয়দ নাসির, অবসরপ্রাপ্ত কর্নেল এম এ হক, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।